সুপ্রিয় দর্শক, চ্যানেল 9-এর আজ রাতের বিশেষ আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা এই অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় সরাসরি সম্প্রচার করছি এবং এই অনুষ্ঠানে গণমাধ্যমে আলোচিত সবচেয়ে যেই বিষয়গুলো মানুষ কথা বলছে, ভাবছে, বিতর্ক করছে, সেই সম্পর্কে আপনার মত আমরা জানতে চাই এবং এই জন্যই এই অনুষ্ঠানটিকে আপনার মত নামেই আমরা নির্ধারণ করেছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দিয়েছেন দুজন ব্যক্তিত্ব। প্রথমে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আমার পাশেই আরও একজন আলোচক যোগ দিয়েছেন, শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেই কথাটি বলেছি যে আমরা গণমাধ্যমের সবচেয়ে আলোচিত দিনের বিষয়গুলো নিয়ে কথা বলি, আজকে মোশাররফ আপনাকে দিয়ে প্রথমে শুরু করব। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার দলের চেয়ারপারসন অনেকদিন পরেই রাষ্ট্রীয় জাতীয় একটি অনুষ্ঠানে যোগদান করেছেন, যেটি মিডিয়া অ্যাটেনশন ক্রিয়েট করেছে অনেক, এবং আমরা সেখানে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন আলাপচারিতাও চেয়ারপারসনকে দেখা গেছে আপনার দলের। আপনি এই আলাপটি দিয়ে যদি শুরু করেন, অন্য কিছুতেও আমরা যাব, কথা বলবো। ধন্যবাদ ডক্টর জামিল। আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক আমাদের জাতীয় নেতা জোনায়েদ সাকি, এবং আজকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে যে জিনিসটা আপনি নজরে আসছে সবারই, বিকেলে সাকি ভাইকেও আমি দেখেছি যে সবার উপর দিয়ে মাথাটা দেখা যাচ্ছিল অনুষ্ঠানে, টেলিভিশনের অনুষ্ঠানে। তো সেখানে যে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের যে অনুষ্ঠানটিতে, এই অনুষ্ঠানটিতে সবারই নজরে পড়েছে যে অনুষ্ঠানের প্রায় মধ্যমণি ছিলেন যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী। তো এই ঘটনাটি দেশের মানুষের জন্য অনেকটা স্বস্তিদায়ক হয়েছে, রাজনীতিতে একটি সুবাতাসের ইঙ্গিত বহন করছে, এবং ডক্টর ইউনূসের যে বক্তব্যটি সেটাও আমি মনে করি প্রশংসিত হয়েছে। আর আরেকটি ঘটনা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যে নীতির প্রশ্নে, রাজনীতির প্রশ্নে, দেশের মানুষের অধিকারের প্রশ্নে যে আপোষ করেন নাই, এটি মানুষের যে আজকে যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল, এটা সত্যি এর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। আপনি দেখুন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুইটি মামলা দেওয়া হয়েছিল, একটি হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, আর হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি এটা আদৌ চলে না। আমি আপনাকে একটু খুব অল্প করে বলি, কারণ আপনার মনে আছে যে 1991 সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মানে একাদশ সংশোধনীর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া কোনো নির্বাহী প্রধানমন্ত্রী ছিলেন না, এবং ওই সময়ে প্রধানমন্ত্রীর তা তহবিল নামে কোনো ঘটনাই ছিল না। এটি তখন ছিল রাষ্ট্রপতির তা তহবিল, এবং শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসাবে। তো সেই সময়ে যে কুয়েতের আমির যে টাকাটা পাঠালেন যে জিয়াউর রহমানের নামে একটা এতিমদের জন্য একটা কিছু করার জন্য, সেই টাকাটি ব্যাংকেই ছিল। একবার ব্যাংকের থেকে টাকাটি উঠানো হয়েছিল যে সাভারের জমি কেনার জন্য, সেইটা কেন উঠানো হয়েছিল সেই জন্য ওনাকে প্রসিকিউট করে দেওয়া হয়েছে। এই টাকাটা এখনও প্রায় 8 কোটি টাকার মতো হচ্ছে। এখন দেখেন যে শুনানিতে বলতেছে যে দুদকের কি বলে আইনজীবী, যে এই টাকা তো তছরুফ হয় নাই, অথচ ওনাকে ওই সময় তারা প্রসিকিউট করে দিলেন জোর করে, কাগজপত্র তৈরি করে। আরেকটা আপনাকে আমার দর্শক শ্রোতার জন্য আমি বলি যে প্রধানমন্ত্রী যত কাগজে সই করেন, প্রধানমন্ত্রী সমস্ত কাগজ 1 পৃষ্ঠায় লিখিত কাগজে সই করেন। 500 পৃষ্ঠার সামারি হোক, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি 1 পৃষ্ঠার সামারিতে সই করবেন। তো এইরকম বানোয়াট কাগজপত্র দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রসিকিউট করা হয়েছে। দ্বিতীয় যে মামলাটি ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা জানি, এখনকার কনটেক্সটটা যদি আমি আপনাকে বলি, যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, ওনার আজকে যে উপস্থিতি, এটি কি ধরনের সিগন্যাল দিচ্ছে বা কি? আমি একটা 1 সেকেন্ড মিনিটে শেষ করেছি। যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়, এইটাও মামলাটা 1979 সাল থেকে যে বিএনপির যে বিভিন্ন ফান্ড, ইলেকশন অ্যান্ড আদার্স, এই ফান্ডগুলোর সাথে ওই সময়ে তারা 2001 পর্যন্ত যে টাকাটা ছিল বলেন এটা বৈধ,
আর এরপরে যে 3 কোটি টাকা 3,47,00,000 টাকা 1 থেকে 6 পর্যন্ত সময়ের মধ্যে যে টাকাটা বিএনপির সদস্যরা চাঁদা দিয়েছে সেইটাকে বলেন উনি অনুপার্জিত আয় পার্টির, এটাকে বলে উনি বেগম খালেদা জিয়াকে প্রসিকিউট করে দিলেন। এবং বেগম আপনি জানেন যে সবসময় অ্যাপেক্স কোর্টে গেলে সাজা কমে, বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থায় উনি আইনের মাধ্যমে বেরিয়ে এসেছেন এটাকে আপনারা সাধুবাদ জানান এবং নিশ্চয়ই আজকে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে উৎসাহ উদ্দীপনা, উনার প্রতি যে মানুষের যে ছিল, আমি তো সাকিব ভাই নিজে উপস্থিত ছিলাম, আমি ছিলাম না অনুষ্ঠানটাতে। আচ্ছা, তো সেখানে আমার কাছে মনে হচ্ছে মানুষ এইটাকে, এই যে উনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলকভাবে যে মামলাটা হয়েছিল, এই মামলাকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং মানুষ আরো ফিরবো, মানুষ তাদের নেত্রী হিসাবে, তাদের গার্জিয়ান হিসাবে, নেশনের গার্জিয়ান হিসাবে বেগম খালেদা জিয়াকে গ্রহণ করেছে। এই উৎসাহ উদ্দীপনা এবং যে আওয়াজ, নয়েজ, যে পজিটিভ নয়েজ, এই নয়েজটার মধ্যে দিয়ে আমি মনে করি সুস্পষ্ট বেগম খালেদা জিয়া আমাদের জাতির গার্জিয়ান। আরো বলবেন নিশ্চয়ই, অন্য প্রসঙ্গে কথা হবে। সাকিব, এই প্রসঙ্গে একটু আপনার মতামত নেই যে এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে সব দল মত বা পেশাজীবীদের অংশগ্রহণ প্লাস বিএনপির চেয়ারপারসন অনেকদিন পরে যোগ দিলেন, সামগ্রিকভাবে এই রিপ্রেজেন্টেশনকে আপনি কিভাবে দেখেন? প্রতিনিধিত্ব করার যে সবার অংশগ্রহণ আজকের এই প্রাণবন্ত এটিকে। ধন্যবাদ। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকে সশস্ত্র বাহিনী দিবস। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সশস্ত্র বাহিনী গড়ে ওঠা এবং এই দিবসের যাত্রা। তো আমি সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি শুভেচ্ছা জানাই, সালাম জানাই এবং সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত সকল সাবেক এবং যারা তাদের পরিবারের সদস্য আছেন সবাইকেই সালাম এবং শুভেচ্ছা জানাই। যে জিনিসটা আজকে আসলে প্রথমবারের মতো আমি নিজেও সশস্ত্র বাহিনী দিবসের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছি। ফলে এইখানে তো আয়োজনের মাত্রাগুলো আগে জানা ছিল না। যেভাবে আয়োজনটা হয়েছে সেখানে সবাই একটা জায়গায় আসতে পারা যায়নি আর কি। রাজনৈতিক দল, কূটনীতিক নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সাবেক সেনাপ্রধানদের অনেকেই একটা জায়গায় উপস্থিত হয়েছেন। আবার আরো কয়েকটা বড় বড় জায়গা ছিল যেখানে অ্যাসেম্বলি কয়েক জায়গায় অ্যাসেম্বলি ছিল। তো আমরা ওখানে উপস্থিত হয়েছি এবং আমরা এক পর্যায়ে দেখলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সে উপস্থিত হলেন। যথারীতি উনি তো দীর্ঘদিন জেলে ছিলেন, তারপরে বাড়িতে আসার অনুমতি পেলেও সেটাও কার্যত অন্তরীণ থাকা, বাকি সময়টা হাসপাতাল। দীর্ঘদিন ধরে তিনি, আমরা জানি সবাই যে তিনি একটা গুরুতর ওনার অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছেন। তো সেই অবস্থায় উনি আজকে এখানে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নিঃসন্দেহে সকলের মধ্যেই, বিশেষত রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য সকল পক্ষ, এমনকি কূটনীতিকরাও সকলেই বেশ আগ্রহের সাথে তার সাথে কথা বলেছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এইটার পলিটিক্যাল সিগনিফিকেন্স কি সেটা আমরা হয়তো আসলে এই মুহূর্তে খুব একটা ভিজিট থেকে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তাদের জনসমর্থন, তাদের আকার, তাদের সবকিছু মিলে এবং দীর্ঘদিনের লড়াই, একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, সামনে একটা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে এক পর্যায়ে একটা নির্বাচন আসবে এবং সেখানে বিএনপি একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে উপস্থিত আছে। কাজেই তার প্রধান নেতা যখন কোথাও উপস্থিত হন সেটা তো একটা আগ্রহের সৃষ্টি করবেই। বেগম খালেদা জিয়া ঠিক তিনি যে আছেন সেটার একটা উপস্থিতিটা খুব স্পষ্টভাবে, এখনো অসুস্থতা সত্ত্বেও তার উপস্থিতি যে আছেন সেইটা আজকে নতুন করে একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি এর আগেও, যে আপনি পার্টিকুলারলি গণমাধ্যমে ভোকাল, বাইরের অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু এরকম রাষ্ট্রীয় প্রোগ্রামে আপনি যেটা বলেন প্রথম গেলেন, এই জিনিসটাকে এক্সক্লুড করে এতদিন কেন এরকম ম্যানিফেস্টেশন এইভাবে করে রাখার কারণটি কি? কেন? কারণ তো খুব পরিষ্কার। আমাদের এখানে তো
যারাই ক্ষমতায় গিয়েছে তারা রাষ্ট্রটাকে নিজের পকেটে ঢুকিয়ে দিতে চেষ্টা করেছে। রাষ্ট্র যে এমন একটা পলিটিক্যাল স্পেস, একটা রাজনৈতিক পরিসর তৈরি করবে যেখানে রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও বিভিন্ন দল তারা এই রাষ্ট্রকে নিজের কিংবা রাজনৈতিক ব্যবস্থাতে নিজেকে তার অংশীদার ভাববে, যে আমি ওই ব্যবস্থার অংশীদার, আমি ওই ব্যবস্থার অংশ। ফলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ক্ষমতা নিয়ে নানান রকম দ্বন্দ্ব সংঘাত হবে, কিন্তু একই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার হিসেবে রাজনৈতিক দলগুলো থাকতে পারাটা সেটা একটা ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে আমরা বলতে পারি। কিন্তু এখানে তো দেখা গেছে যেই ক্ষমতায় যাচ্ছে তারা বাকি সবাইকে বাইরে ফেলে দেওয়া হচ্ছে, এবং সেইটারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে কীভাবে শেখ হাসিনার শাসনে এটা প্রায় একটা একদলীয় ব্যাপারে পরিণত হয়েছিল, অথবা এক দল এবং তার কিছু কতিপয় মিত্রদের ব্যাপারে পরিণত হয়েছিল। তো এখন এইটাকে উৎখাত করতে গিয়ে, এই শাসনটা উৎখাত করতে গিয়ে যেভাবে আমাদের ছাত্র শ্রমিক তরুণদের প্রাণ দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, সেটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে শাসক দল ছিল আওয়ামী লীগ, তার চরিত্রকে নতুনভাবে আমাদের সামনে হাজির করেছে। এটা রাজনৈতিক চরিত্র কতটা আছে, এটা জনগণকে হত্যা করে ক্ষমতায় থাকতে চায় এবং এইভাবে একটা গণহত্যার পর্যায়ে চলে যায় নিজের দেশের নাগরিককে। ফলে এটা তো বিনা বিচারে এই পর্ব পাড়ি দিতে পারে না। ফলে এখানেও যেমন একটা অন্তর্ভুক্তিমূলক অবস্থার ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ও তাহলে তো আপনারা আওয়ামী লীগ কোথায় ইত্যাদি কোথায়। আওয়ামী লীগের এখনকার অবস্থান আর পূর্ববর্তী অবস্থাটা একরকম জায়গায় তুলনীয় আমি মনে করি। একটা জিনিস, আওয়ামী লীগ দলটির পরিণতি কি হবে সেটা আগে এই জুলাই আগস্ট সহ 15 বছরের গুম খুনের হত্যার বিচারের পরে এটা ঠিক হবে। এই জায়গাতে একটা তথ্য যোগ করি, আমরা রিসেন্টলি সাকিব আপনি লক্ষ্য করেছেন যেই সমস্ত আওয়ামী লীগের নেতারা দেশ থেকে বাইরে চলে যেতে পেরেছেন, দু একজন প্রাক্তন পররাষ্ট্র এবং তথ্যমন্ত্রী, ওনাকে প্রায়ই দেখা যায় ভিডিওতে উনি কথা বলেন, ওনারা কিন্তু ঘুরে ফিরে টপ পার্সনকে দায়ী করছেন যে ওনার একগুঁয়েমি নীতি এবং টপ ডাউন অ্যাপ্রোচের কারণে আমরা আজকে এরকম নিগৃহীত হয়েছি। ওনার কি প্রাক্তন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা কি তারা বলছেন যে ওনার কারণেই আমাদের, কারা বলছেন? হাসান মাহমুদের আজকের একটা ভিডিওতে আমরা দেখলাম উনি বাইরে থেকে এরকম বলছেন যে, বা অন্য নেতারাও বলার চেষ্টা করছে আমরা এগুলির জন্য দায়ী না, উনি আমাদেরকে দিয়ে করিয়েছেন। না, সেটা তো এখন একটা দায় এখন দিচ্ছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা এটা চালিয়ে গেছেন সেটার বিরোধিতা তো আমরা করতে দেখিনি। শুধু বিরোধিতা করতে দেখিনি তা না, কিভাবে ওইটাই যে একমাত্র, ওর চাইতে আর কোনো সত্য কিংবা ন্যূনতম কোনো আর্গুমেন্ট বাইরে থাকতে পারে এরকম কোনো রকম কথা আমরা কখনোই শুনিনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বুঝলাম পলিটিক্যাল স্ট্রাকচারে, ক্ষমতার স্ট্রাকচারে আপনি যখন একটা ব্যবস্থার মধ্যে আছেন তখন নেতৃত্বের একটা ডমিনেশন ওই ধরনের পার্টিগুলোর মধ্যে ছিল, কিন্তু যখন একটা পার্টি কিংবা একটা সরকার পরিপূর্ণভাবে তার নিজের দেশের লোককে গুলি করে হত্যা করছে, সেইটাতে আপনারা প্রত্যক্ষভাবে তার অংশীদার হলেন। আপনারা কি 5 জনের সেই পরিচালনা কমিটির নাম শুনেননি, যেখানে ওয়াহিদুল কাদের সাহেব, তারপরে সালমান রহমান, না আসাদুজ্জামান কামাল, হাসান মাহমুদ, মোহাম্মদ আরাফাত এবং নওফেলরা ছিলেন? তো তারা তো এই যে মনিটর করেছিলেন, অর্থাৎ কি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে সরকারের ভূমিকাগুলোকে তারাই তো এই পলিসি মেকিংটা করছিলেন। এইভাবে যে হত্যাকাণ্ড করা হলো, হত্যা করে আরো লাশের কারবালা বানিয়ে আমাকে ক্ষমতায় থাকতে হবে, এই সিদ্ধান্তের সাথে তারা তো যুক্ত থেকেছেন। এখন এটা সেই জায়গাটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক ব্যবস্থা বলেন, রাজনৈতিক একটা দল, একটা চিন্তা ভাবনা, একটা তৎপরতা নিজেকে ওই জায়গায় নিয়ে যায় যে আমার লোককে খুন করে আমাকে থাকতে হবে, এবং সেই রাজনীতিটা আমাদের বন্ধ করতে হবে। ওই একটি ভিডিওতে দেখানো হচ্ছে একজনকে মারলে ওই যে পুলিশ যেটা দেখাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, এইটাই ছিল বাস্তবতা। আমি সেই দিক থেকে বলবো যে এই বাস্তবতাতে মানে আমরা তো এই হত্যাকাণ্ডে মানুষ বিনা বিচারে এটাকে তো কোনোভাবে গ্রহণ করতে পারবে না। এই জায়গাতে আবারও ফিরবো সাকিব ভাই, বিশেষ করে মৌসুমী আপনার কাছে আবারও আসি, যে এই প্রশ্নটি সাকিব ভাইকে করলাম, যে এতদিন যেই
ভিন্ন মতের বা ডাইভার্সিটির মানুষকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো না। আজকের যেই সব দল মত বা পেশাজীবীরা যেই সশস্ত্র বাহিনী দিবসে এক হলো, এটির রাজনৈতিক সিগনিফিকেন্স বা গুরুত্ব কতটুকু দেখেন? শুধু আপনার দলের চেয়ারপারসন না, সবাই যে গেল আজকে প্রতিনিধিত্ব করলো সেই সম্পর্কে। না, আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনী এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এটার কারণটা হলো যে আমি আপনাকে বলি যে 71 সালের যুদ্ধের সময় আমরা যদিও অনেক ছোট ছিলাম, তো পড়াশোনা করতে জেনেছে যে 71 সালে সশস্ত্র বাহিনীর বিদ্রোহের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার সংগ্রামের, স্বাধীনতা যুদ্ধের সূচনাটা হয় এক। দ্বিতীয়ত আমরা 90 সালে আমার খুব ভালো করে মনে আছে 4 তারিখে রাত্রে, ডিসেম্বরের 4 তারিখে রাত্রে নুরুদ্দিন খান এসে যখন বললেন যে আমরা ছাত্র জনতার উপর কোনো নিষ্পেষণ চালাতে রাজি নই, এরশাদের পতন হয়ে গেল। তৎকালীন সেনাপ্রধান এরশাদের পতন হয়ে গেল। আজকেও প্রোগ্রামে ছিলেন। হ্যাঁ, তো গেল ওয়ান। নাম্বার টু হচ্ছে এই আমরা যে 13-14তে আন্দোলনটা, 15তে আমরা কিন্তু আন্দোলনটা সবাই মিলেই আমরা কম করি নাই। তো ওই সময় যদি সশস্ত্র বাহিনী যদি শেখ হাসিনাকে সহযোগিতা করতে অস্বীকার করতেন তাহলে ওই সময় পতন হয়ে যেত। আরো আগে চেষ্টা হতো। এবং এইবার যেটা ছাত্র গণ অভ্যুত্থানের সময় 3 আগস্ট বা 3রা আগস্ট যে সশস্ত্র বাহিনীর মধ্য থেকে যে সিদ্ধান্তটা হয় যে তারা ছাত্র জনতার উপর গুলি চালাবেন না, এবং র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যে সিদ্ধান্তটা হয়, এবং তারপরে কিন্তু বেসিক্যালি 3 তারিখ থেকেই নতুন মাত্রা আসে আন্দোলনে, গণ অভ্যুত্থানের যে আমি মনে করি নতুন পর্যায়ের একটা মাত্রা যুগ হয় 3 তারিখের যে থেকে সমাবেশগুলো থেকে, 3 তারিখ 4 তারিখে সমাবেশে। তো সেই কারণে আমি আপনাকে বলি যে সশস্ত্র বাহিনী আমাদের দেশপ্রেমের প্রশ্নে কখনো ভুল করে নাই। তারা একটা রাইট টাইমে এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। আচ্ছা, রাইট পেনিট্রেশন যেটা অ্যানাউন্সমেন্টটা তারা করেছেন। আমি এই প্রশ্নে আমার একটা সিঙ্গেল লাইন হচ্ছে সশস্ত্র বাহিনী দেশপ্রেমের প্রশ্নে ভুল করেন নাই তারা। আচ্ছা। এবং আজকেও যে জিনিসটা দেখবেন যে সকল শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া এবং খুনি এই গণহত্যাকারী আওয়ামী লীগ ছাড়া আজকে আমাদের দেশের সকল রাজনীতিকদের সম্মিলন এখানে ছিল, অন্য পেশাজীবীরাও ছিলেন, এবং সেইখানে ধরেন অন্যান্য পেশাজীবীরা ছিলেন। সবার মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য আমি মনে করি যে এটাই তো চেহারাটা হওয়া উচিত। এটাই তো রাজনীতির, আমাদের দেশের জাতীয় ঐক্যের চেহারা তো এইটাই হওয়া উচিত। সবাই থাকবেন, যিনি স্টিয়ারিংয়ে থাকুন না কেন, রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকুন না কেন, তিনি সবাইকে ধারণ করবেন। আমরা তো মাঝখানে 15-20 বছর রাজনৈতিক দলের নেতাদেরকে একে অপরের সাথে কুশল বিনিময়েও দেখতাম না, কোনো ধরনের ছবিও তারা একসাথে তোলেননি। এইটা হচ্ছে যে সবাই ধারণ করবেন গভর্নমেন্ট, এটাই তো সবার প্রত্যাশা। আমরা বাকি আলাপগুলো একটা বিরতির পরে এসে করছি, দুজনেই কথা বলবেন, আরও কিছু টপিকে আমরা কথা বলবো। দর্শক আপনারা আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনার মত অনুষ্ঠানে বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, জুনায়েদ সাকি এবং মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা যেই আলোচনায় ছিলাম, সাকিব আপনার কাছে ফিরে আসি। রাজনীতির বর্তমান যেই বাস্তবতা, চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বললাম, পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত যেই সংস্কার কার্যক্রম বা কমিশনগুলো কাজ করছে, আজকেই গণমাধ্যমের আরেকটি অ্যাটেনশন সবার দৃষ্টিতে, প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের নাম ঘোষণা হলো। এটি কতটা, যেই আলোচনাটি আপনি করলেন যে একটা আজকের এই অ্যাসেম্বলির ফলে এক ধরনের প্রাণবন্ত অবস্থা আমরা দেখলাম, সাথে আবার নির্বাচন কমিশন নিয়ে যে ঘোষণাটি, এটি কতটা নির্বাচনমুখী একটা আলোচনা সোসাইটিতে তৈরি করতে পারে বলে মনে হয়? সাকিব আপনাকে। দেখুন, আমরা তো এই অন্তর্বর্তী সরকারটা তো একটা আন্দোলনের মধ্য দিয়ে গঠিত হয়েছে। এইটা আমরা এই সরকারের সমর্থন জানিয়েছি শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং আমাদের শ্রেণী পেশার সকল সংগঠনই। সো জনগণের সমর্থনের ভিত্তিতে এই সরকারটি আছে। এই সরকার একটা ইলেকশন কমিশন গঠন করবে, সেই উদ্যোগকে আমরা সাধারণভাবে আমরা আস্থা রেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার সকলের সাথে আলাপ আলোচনা করেই তারা নাম চেয়েছিল একটা ইলেকশন কমিশন গঠন করবে।
কিন্তু একটা বিষয়, ইলেকশন কমিশন গঠনের একটা পদ্ধতিগত দিকটা এইভাবে তো আর সবসময় থাকতে পারবে না। না, আমরা সেই পদ্ধতিগত দিকটা নিয়ে আমাদের প্রস্তাব আগে যেটা রেখেছি সেটা এখনও বহাল আছে। যদিও এইটাও তারা এই আওয়ামী লীগ আমলে যে আইন তৈরি হয়েছে সে আইনের মাধ্যমেই করলেন, কিন্তু আমরা মনে করি যে এই আইনটি যথেষ্ট নয়, এই আইন পরিবর্তন করা দরকার। কেবল ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার নেতৃত্বে এটা হয়েছে সেই কারণে না, এইটা আসলে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একটা স্বতন্ত্র একটা স্বাধীন জায়গায় দাঁড় করানো, সেটা ক্ষেত্রে এই আইন মোটেই কার্যকর হতে পারে না। এই আইনেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়ার ক্ষমতাটা প্রধানমন্ত্রীর হাতে থাকছে। এখন প্রধানমন্ত্রীর হাতেই যদি থাকে, মানে একটা দলীয় সরকারের অধীনে যদি হাতেই যদি নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকে, তো তারা যেভাবে নিয়োগ দিবেন ওটা একভাবে ওই তাদের প্রতি লয়ালিটি একটা শো করবে, ওই ধরনের একটা অব্লিগেশন থাকবে। আমরা যেটা বলছি যে বাংলাদেশ কিংবা পার্শ্ববর্তী ভারতের মতো দেশেও আমরা এটা দেখছি যে এসব দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেহেতু এখনো শক্তভাবে দাঁড়ায়নি, যার ফলে দলীয়করণের যেহেতু একটা তীব্র মানে একটা চর্চা বলেন, অভ্যাস বলেন, একটা এটাই দলীয়করণ করাটাই যেন একটা কালচার, হ্যাঁ, মানে সবাই নিজের লোক খুঁজতে চায়। তো এই জায়গাটা আমাদের দেশে যেহেতু আছে, আমাদেরকে এখানে একটা ভিন্ন পদ্ধতি প্রয়োগের জায়গায় যেতে হবে, এবং সেটা ইতিমধ্যে ভারতের রাজনীতির ক্ষেত্রে চর্চা হচ্ছে। আমরা যেটা বলেছি যে একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে এই নিয়োগটা দেওয়া দরকার, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগ প্রতিনিধিত্ব থাকবে। এইটা ছাড়া বাংলাদেশে আসলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ করতে পারবে না। ফলে এটা আমাদের একটা সাংবিধানিক পরিবর্তনের দাবি। আশা করি ভবিষ্যতের যে আমাদের নতুন একটা গণতান্ত্রিক সংবিধানের দিকে আমরা যেতে চাচ্ছি, সেই গণতান্ত্রিক সংবিধানে এই বিধানের জায়গাটি আমরা নিশ্চিত করতে পারবো। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে একটা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে, কাজে ইটস অ্যান এক্সটেনশন অফ মানুষের যে অভিপ্রায় এবং ইচ্ছা এবং একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই আকাঙ্ক্ষাটা তো ধারণ করে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা আস্থা রাখি অন্তর্বর্তী সরকার, এবং তাদের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনেও সেই আকাঙ্ক্ষা সম্প্রসারিত, মানে তারাও এই আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন। সেই আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা হচ্ছে যে বাংলাদেশে অতীতে যতগুলো ভোট ডাকাতি হয়েছে সবই কিন্তু নির্বাচন কমিশনকে ব্যবহার করে হয়েছে। নির্বাচন কমিশন যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে ব্যবহার করে আর কোনো ভোট ডাকাতি বাংলাদেশে আর যাতে কেউ করতে না পারে তারা তার একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। এটা এক। দুই হচ্ছে যে মানুষের ভোটাধিকারের যে সুরক্ষা, এটা নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ কাজ, যে আমরা এই দেশের জনগণের যে ভোটাধিকার সেইটা সুরক্ষা দিচ্ছি, এবং এই ক্ষেত্রে কেউ যদি কোনো রকম হস্তক্ষেপ করতে চায় সেটা বাধা দিবে, সেই সুরক্ষার জায়গাটা তারা নিশ্চিত করবে। এইটা মানুষের প্রত্যাশা। ফলে কারা নিয়োগ পেয়েছেন সেই বিষয়ে ধরেন চয়েস তো অনেক রকমই ছিল, সেই চয়েসের চাইতে আমি সরকারের উপর আমরা সেই সরকারের মাধ্যমে গঠিত একটা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই, যে আগামী নির্বাচন এমন একটা কেবল ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে তা না, এর মধ্যে যাতে কোনো পক্ষই কোনো প্রভাব ফেলতে না পারে সেটাকে। দুই হচ্ছে যে নির্বাচনের মানে এই যে নির্বাচন কমিশন একটা সুরক্ষার জায়গা, এবং মানুষ মানে কোনো প্রভাব বিস্তারের চেষ্টাকে প্রতিরোধ করার জায়গা তৈরি করা যায়, সেইটা এই জায়গাতে একটু ফিরে আসি। ধন্যবাদ সাকিব ভাই। মোশাররফ ভাই, এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করেছেন যেটি সাকিব ভাই বললেন, আমরা গণমাধ্যমে দেখলাম যে সিইসি তার প্রথম বক্তব্যে বলেছেন যে এই 15-16 বছরে যারা ভোট দিতে পারেনি ভোটাধিকার ফিরিয়ে দেয়াই তার প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। এই স্টেটমেন্টটিকে আপনি কিভাবে দেখেন? স্টেটমেন্টটা তো খুবই সুন্দর, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, আমি রাষ্ট্রবিজ্ঞান এবং আইনের ছাত্র হিসাবে আমার একটা বক্তব্য আছে এখানে, যে ডক্টর ইউনূসের সরকার আমি মনে করি যে বাংলাদেশের জাতীয় ঐক্যমত্যের একটি ফসল, এবং তারা যে কাজগুলি করতেন একবার টোটাল নেশনের একটা সাপোর্ট পেতেন। আমরা, আপনার মনে আছে কিনা, 2023 সালে যখন আউয়াল কমিশন হয়
তখন আমরা বারবার বলছিলাম যে নির্বাচন কমিশন গঠন প্রশ্নে একটা আইন করুন, মনে আছে? কিন্তু তারা বললেন যে এত তাড়াতাড়ি একটা আইন করা সম্ভব না, তারা একটা সার্চ কমিশন গঠন আইন করে দিলেন পট করে। তো শেখ হাসিনার এই সার্চ কমিটি গঠন আইনের অধীনে এই নির্বাচন কমিশনটা হলো। এই আইনের ফল্টটা কি, কেন আমি বলছি, যদি এই আইনটা, আমি আপনাকে বলছি যে আমরা ওই সময় বলছিলাম, আজকে ধরুন আমি সুবিধাজনক অবস্থায় আছি, কালকে আমি যে অসুবিধাজনক না পারি তা তো না। কারণ এইখানে যেমন সে ধরেন ভারতে বলি, অন্যান্য জায়গায় যেভাবে নির্বাচন কমিশন গঠনের আইনটা আছে, অপোজিশনেরও একটা অংশগ্রহণ থাকে নির্বাচন কমিশন গঠনে। তো এবং এই আইনটা কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করলে, এটা তো সংবিধান সংশোধনের প্রশ্ন না। যোগ করি, সেটা হচ্ছে ভারতে কিন্তু এটা খুব সাম্প্রতিককালে হয়েছে। তো এটা আমার মনে হয় এটা করতে পারতেন, যে 3 মাস সময় পেয়েছেন, এর মধ্যে আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আইন করতে পারছেন। আপনি যে এই যে প্রস্তাবিত হলো যে নামগুলো যাকে নেওয়া হলো, নিশ্চয়ই কয়েকগুলো নাম থেকে নেওয়া হয়েছে। এটি কি আমাদের এখানে আলোচনায় কেউ বলেছেন উন্নত দেশে ওপিনিয়ন পোল হয়, যে 5টি নাম প্রস্তাবিত হলো, তার প্রিভিয়াস রেকর্ড ক্যালিবার দেখে একটা জনমত জড়ে হতে পারতো। আমি বলছি যে বিএনপি যেহেতু দাবিটা ছিল বিএনপির, যে নির্বাচন 123 অনুচ্ছেদ অনুযায়ী আপনি একটা আইন করেন, নির্বাচন কমিশন গঠনের একটা স্থায়ী আইন করেন, এই দাবিটা তো বিএনপি করছে। এটি কি সাম্প্রতিক সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছেন আপনারা? না, আগেই ছিল। তো আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই আইনটা করতো, তাহলে বিএনপি তো এইটাতে বাধা দিতে দেওয়ার তো কিছু ছিল না। বিএনপি বাধা দেওয়ার তো কোনো উপায় ছিল না। সাকিব ভাইও আজকে বাধা দিতে পারতো না যে আপনি কেন আইনটা করছেন, আমাদের পছন্দের মতো নেওয়ার। এখন ধরা যাক যেটি অ্যানাউন্স হয়েছে, আরেকটা দেখুন এখনকার চ্যালেঞ্জ কি? বিএনপির আরেকটা দাবি ছিল যে 31 দফায় ছিল 95 অনুচ্ছেদ সংশোধন করে বিচারপতিদের নিয়োগের একটা স্পষ্ট ক্রাইটেরিয়া এবং আইন পাশ করেন। এটা ছিল, করব আমরা বলছি। তো এটা যদি আসিফ নজরুল্লাহ করতেন, আমি বলছি, তাহলে বিএনপি তো বাধা দেওয়ার তো জায়গা ছিল না। এখন যেহেতু ঘোষিত হলো, আমি আজকে মনে করলাম যে আমার এই 23 জন বিচারপতি খুব যোগ্য। আপনি আইনটা করতে সমস্যা কি ছিল? আইনটা করে 23 জন বিচারপতি আপনি নিয়োগ দিতেন, তাহলে আজকে আগামীকাল যদি আমার ডেভিয়েশন হয়, আমি মনে করি আমার ডেভিয়েশন হয়, সাকিব ভাই ক্ষমতায় গেল, সাকিব ভাই ডেভিয়েশন হলো, আমি কি আর বলতে পারবো যে আপনি আমি আইন করতে বাধ্য করতে পারবো? কিন্তু আমার জাতীয় ঐক্যমত সরকার যখন ছিল, সে তো এইটা করে ফেলার সুযোগ ছিল, এবং এই আইনটা পরবর্তী যেই ক্ষমতায় আসবেন এইটা চেঞ্জ করার ক্ষমতা ছিল না। তো এই কাজগুলি আমরা প্রত্যাশার যে জায়গাগুলি, এই জায়গাতে লফলসগুলি থেকে যাচ্ছে। আচ্ছা, এখন কমিশনের কাছে প্রত্যাশা কি আপনার? এখন কমিশনের কাছে প্রত্যাশার জায়গাগুলি হচ্ছে, আমি মনে করছি যে আজকে প্রধান নির্বাচন কমিশনকে আমার দলের এখনো কোনো আনুষ্ঠানিক কোনো স্টেটমেন্ট আমি দেখি নাই, আমি পাই নাই এখনো। তারপরে আমি ওনাকে অভিনন্দন জানাই, আজ রাতেই হলো, হয়তো আসবে সামনে, আমি ওনাকে অভিনন্দন জানাই, এম নাসিরউদ্দিনকে আমি অভিনন্দন জানাই। 2 নম্বর হচ্ছে, উনি আর একটা বক্তব্যের সাথে আমি একমত নই। উনি বলছেন ভোটার তালিকা প্রণয়ন করা একটা বড় সময়ের ব্যাপার। ভোটার তালিকা প্রতি বছর 1 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাস ধরে ভোটার তালিকা হালনাগাদ হয়, ডাটাবেস হালনাগাদ হয়, এবং 15 বছর বয়স পর্যন্ত এদেরকে নিয়ে নেওয়া হয়। প্রতি 15 বছর বয়স যাদের হয়েছে এদেরকে ডাটাবেজে নিয়ে নেওয়া হয়। শুধুমাত্র আপনি টিপ দিয়ে বলতে হবে কাদের বয়স 18 বছর কমপ্লিট হয়েছে, ডাটাবেজে শুধু টিপ দেওয়া মাত্রই এটা বেসিক্যালি এটা 1 সপ্তাহ বা 15 দিনের ব্যাপার। ডাটাটা জেনারেট করা, রিজেনারেট করা, জেনারেশন তো আছেই, রিজেনারেট করা, রিফরমেট করা, এটা জাস্ট 7 দিনের ব্যাপার। তো এই জন্য আমি আপনাকে বলছি, আমার নির্বাচন যে ভোটার তালিকা প্রণয়নের জন্য কোন সময়ের আলাদা সময়ের প্রয়োজন নাই, এটা করা আছে, প্রতিদিনই আপডেট হচ্ছে। আপনি মনে করছেন যে এটা তারা চাইলে এখনই করতে পারে, সময় শুরু করে দিতে পারেন কাজটা। আমি সাকিব আপনার কাছে একটু ফেরত যাই, একটু আলাপ হলে আবার বিরতিতে যাব। সেটা হলো যে মানুষের যে প্রত্যাশা বর্তমানে এই নতুন বিজয়ের সরকারের কাছে, যে নির্বাচন ভোট দিতে পারেনি, কমিশনের কাছে প্রত্যাশা, ইমিডিয়েট কিছু চ্যালেঞ্জ কি হতে পারে কমিশন যেগুলো প্রায়োরিটি লিস্টে নিতে পারে বলে আপনার কাছে মনে হয়?
না, একটা তো হচ্ছে ভোটার তালিকাকে ঠিক করা, মানে এটা যেমন একসময় আওয়ামী লীগ অভিযোগ করত যে এর আগে ভোটার তালিকার মধ্যে নানান রকম সমস্যা অনিয়ম, ছিল, এটা ওটা কি করে বলে গেছে। যে ভুয়া ভোটার ছিল। তো আগেকার ভোটার তালিকার একটা সমস্যা ছিল যে একই ব্যক্তি বেশ কয়েক জায়গায় ভোটার তালিকায় ছিল। মানে আপনি ঢাকার ভোটার তালিকায় আছেন, আবার আপনি গ্রামের বাড়িতেও ভোটার তালিকায় আছেন, ফলে ডাবল কিংবা বিভিন্ন জায়গায় আপনি যেখানে যেখানে একসময় অবস্থান করছেন সেসব সেখানে জায়গায় আপনি নাম উঠে ভোটার গেছে। তালিকায় আছেন, নামগুলো থেকে গিয়েছিল। ফলে ওগুলো ঠিক মতো চেক করা হয় না যে ভুয়া ভোটারের উৎসগুলো কি, সবটাই কি কেবল তৈরি করা নাকি। আবার এখনো কিন্তু একই অভিযোগ আছে যে এই সরকারও কিন্তু মানে শেখ হাসিনার সরকারও কিন্তু অনেকগুলো মানে তারাও ভোটার তালিকায় নিজেদের করেছে, হ্যাঁ। এমন ভাবে তৈরি করেছে যাতে করে অনেক ধরনের ভুয়া ভোট তারা দিতে পারেন। এটা এই অভিযোগের সত্যতাটা প্রমাণ করা অথবা এই অভিযোগটাকে মানুষের মানে মন থেকে এই আশঙ্কাগুলো দূর করে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাটাই সরকারের মানে এই নির্বাচন কমিশনের কাজ বলে আমি মনে করি। এবং এমনভাবে ভোটার শুধু তালিকা মানে তৈরি হওয়া দরকার যাতে করে এর পরে আপডেট করার যে কাজটা, জি, একদিকে যেমন ধরেন আমাদের এখানে তো ডেথ যে মৃত্যুর যে মৃত্যুর যে একটা খতিয়ান তৈরি করা দরকার, সেটা কিন্তু এই নির্বাচন কমিশনের কাজের সাথে অনেক যুক্ত আর কি। জি। এখন যারা মৃত্যুবরণ করছেন তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। নাম যে বাদ যাওয়া, সেইটা যেমন একটা কাজ, আবার নতুন যারা ভোটার হচ্ছেন তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করার যায়, এই কাজটা যে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সেটার জন্য নির্বাচন কমিশনের অফিস তার তথ্য, ডেটা এবং ডেটা কালেকশন এবং ডেটা সুরক্ষার যে পদ্ধতিগুলো সেটা একটা ডেভেলপ করা দরকার। মানে এগুলো খুবই চলছে। আমরা অনেক কিছু প্রযুক্তির বড়াই করা হয়েছে, কিন্তু এফেক্টিভলি যদি দেখা যায় যে কোনো একটা কাজ কি খুবই নির্ভরযোগ্য, আবার সেখানে এসে সেই নির্ভরযোগ্যতা জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। তো আমি মনে করি যে এই সরকারের এমন উদ্যোগ নেওয়া দরকার যাতে করে ওই নির্ভরযোগ্যতাটা সৃষ্টি হয় এবং পরবর্তীতেও তার ধারাবাহিকতাটা টেকনোলজিক্যালি এবং সব দিক থেকে থাকে, যাতে চাইলেও কেউ ম্যানিপুলেট করাটা খুব কঠিন হয়ে পড়ে। এইটাতে একটা বিষয়। আর ইলেকশন বিষয়ে কিন্তু আমাদের অনেক প্রস্তাব আছে, জি, এবং নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন গঠিত হয়েছে সেটার নির্বাচন কমিশন কেবল নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটা কমিশন গঠিত হয়েছে। এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনে তো আমরা আমাদের লিখিত বক্তব্য যেগুলো আছে সেগুলো দিব, কিছুটা আলাপ আলোচনা আনঅফিশিয়ালিও মানে নানাভাবেই হয়, কারণ যারা আছেন তাদের অনেককে আমরা চিনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সিরিয়াসলি আমরা চাই যে এমন নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব আসুক যেগুলো এরপরে রাজনৈতিক দলগুলোর সম্মতি কিংবা তাদের সাথে আলাপ আলোচনার যে ন্যূনতম একটা ঐক্য সৃষ্টি হবে, সেটা এই নির্বাচনে একটা ব্যবস্থা হিসেবে কাজে লাগবে, একটা প্র্যাকটিস হিসেবে ডেভেলপ করবে। তো সেটা তো এখন ধরেন কি চাই এটা আমরা জমা দিয়েছি, এটা এই মুহূর্তে তার মধ্যে কতগুলো তো বড় ফিচারের জায়গা আছে। আমরা দেখেছি যে নির্বাচনের ব্যয় একটা খুবই বড় একটা ক্ষেত্র আলোচনা, মানে ক্ষেত্র আলোচনা। জি, আমরা এখানে বার দেই কিন্তু সেই বারের কোনো এফেক্টিভিটি নাই, কখনোই এটা এফেক্ট হয় না। হ্যাঁ, আবার আপনি যখন চাঁদা মানে আপনি যে নির্বাচনী খরচ জোগাড় করবেন সেটা কিভাবে ব্যয়টা আসলে করবেন, এই সমস্ত বিষয়গুলো, কিংবা আবার অন্যদিক থেকে খরচ আপনি কমাবেন কিনা, সেটা মানে একেবারে ধরেন মানে উপজেলা পর্যায়ের নির্বাচনে 1 লক্ষ টাকা আপনার স্রেফ আপনি নমিনেশন পেপার কিনতে আপনার চলে যাচ্ছে। সেটাই। তা আপনি যদি জামানত হিসেবে এই পরিমাণ টাকা যুক্ত করতে ধরেন, তো তাহলে আপনি ইলেকশন করতে সাধারণ মানুষকে কতটা উৎসাহিত করতে মোবিলাইজ করতে পারবেন। এরকম আমি বলবো যে ধরেন অনেকগুলো প্রশ্ন আছে, কিভাবে প্রশাসনিক কারসাজি কিংবা টাকার ব্যবহার কিংবা পেশি শক্তির ব্যবহার এগুলো ঘটে, এবং এইগুলো থেকে আমরা কিভাবে নির্বাচনকে মুক্ত করব, সেটি এই আলোচনাটিতে আবারও ফিরবো। ধন্যবাদ। কিছু প্রসঙ্গ নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে কথা হবে দুজনের সাথে। দর্শক, আশা করছি আপনারা বাকি অংশে আমাদের সাথেই থাকবেন। আপনার মত অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আজকে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, জুনায়েদ সাকি এবং মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা মোশাররফ আপনার কাছে ফিরে আসি। এই পর্যায়ে শেষের দিকে আমরা আরও একটি বিষয়ে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঢাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে তিতুমির কলেজ এবং পরে দেখলাম ঢাকা কলেজ এবং সিটি কলেজে ছাত্রদের মধ্যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অসন্তোষ, তার মধ্যে
তিতুমির কলেজ তাদেরকে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় কলেজ ঘোষণা করবার জন্য এবং অন্যান্য দাবিতে উত্তাল, এই সময়কালে এসে এইগুলো, এই যে একটা আন্দোলন বা তারা যে দাবিগুলো করছে, এটা কিভাবে আপনি মূল্যায়ন করেন বা দেখেন? আমি মনে করি যে এটা একটা রেগুলার গভর্নমেন্ট না, যেহেতু আমরা মনে করি যে এটা ছাত্র গণ অভ্যুত্থানের একটা ফসল, একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক দাবি দাওয়াই আছে, আমাদের অনেক দাবি দাওয়া আছে। আমরা যেমন প্রতিদিন বাজারে যখন যাই, ও বাজারে যখন মানুষের কষ্ট দেখি দ্রব্যমূল্যে, আমরা কি এইটা নিয়ে দুটো মিছিল করতে পারি না? পারি, কিন্তু আমরা তো করছি না, মানুষও করছে না। মানুষ সহ্য করছে, একেবারেই কামড় খেয়ে একেবারে সহ্য করে ধৈর্য ধরে আছে যে ঠিক আছে আমাদের এই সরকারটাকে আমরা অস্থিতিশীল হোক, সরকার চাপে পড়ুক, আমরা চাই না। তো আমি মনে করি যারা অল্প কয়েকদিন আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা এই অভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন, আমি তাদের সবাইকে বলবো যে আপনাদের দাবিগুলি যদি অতি যুক্তিসঙ্গত হয়, তাহলেও এই গভর্নমেন্ট যাতে বিপদে না পড়ে, এই গভর্নমেন্ট যাতে কিন্তু আমাদের এখানে অনেকে আলোচনায় বলেছেন যারা বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছিল তারা বিশ্ববিদ্যালয় কলেজ জেনেই ভর্তি হয়েছে, এখন তারা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট কেন চাইছে? এই সরকারটা যেন চাপে পড়ে এইরকম কোনো কাজ আপনারা করবেন না, একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি পৃথিবীর অন্যান্য যে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, যে এই বিশ্ববিদ্যালয়গুলির যে ক্যারেক্টার, যে অনেক বিশ্ববিদ্যালয়েরই এই শুধু কলেজগুলির সমন্বয়ে অনেক একটা বিশ্ববিদ্যালয় হয়। এই 7টা বিশ্ববিদ্যালয়, 7টা কলেজ, অধিভুক্ত কলেজ, এদের যে বঞ্চনার জায়গাটা, এটা সাকিব ভাই বুঝবেন কিনা, সেটা হচ্ছে যে টিচাররা পড়ান, এই টিচাররা কিন্তু কোয়েশ্চেন করেন না, কোয়েশ্চেন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা করেন। খাতা দেখার প্রশ্ন একটা সমস্যা আছে। তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা পড়েন তাদের স্যাররা নিজেরা যা পড়ান, আপনি যখন বছর ব্যাপী পড়াচ্ছেন বা পুরো সেমিস্টারে পড়াচ্ছেন, একটা ধারণা আপনি ধারণা পেয়ে যান স্যার কোনটার কোন বিষয়টার উপর ইনফাসিস দিচ্ছেন। তো এই যে বিষয়টা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অধিভুক্ত করলে, তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজ বেসিক্যালি থাকা উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের ছাত্ররা যখন যে স্যাররা পড়ান, ওই স্যার কোয়েশ্চেন করেন, ওই স্যার খাতা দেখেন। তো তিতুমিরের এবং ঢাকা কলেজের যে ছেলেটা যে স্যার পড়ান, এই স্যার কোয়েশ্চেন করেন না, খাতাও দেখেন না। তো ফর দ্যাট রিজন আমি মনে করি যে এইখানে একটি নতুন বন্দোবস্তে আসা উচিত, নতুন ব্যবস্থাপনায় আসা উচিত, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেরকে মুক্ত করা উচিত। এবং এটা আমি আপনাকে বলি যে কিন্তু নিশ্চয়ই এই দাবিটি তো রাস্তাঘাট দখল করে জনদুর্ভোগ তৈরি করে না, আমি তো না করলাম, যে যারা কয়েকদিন আগে ভ্যানগার্ড হিসেবে আপনারা দায়িত্ব পালন করেছেন স্বৈরাচার উৎখাতে, তো আপনি বলছেন এই ক্ষেত্রে একটা বৈষম্য হচ্ছে, যে প্রশ্ন করা, খাতা দেখার ক্ষেত্রে অবশ্যই আছে, এখানে বৈষম্য তো আছেই। এইখানে আপনি আপনার সরকারকে, আপনি কয়েকদিন আগে ভ্যানগার্ড হিসেবে যে সরকার প্রতিষ্ঠা করেছেন, আপনার সরকারকে আপনি চাপে ফেলছেন কেন? এই জায়গাতে আপনার কাছে ফিরবো। সরব ভাই, ধন্যবাদ, আপনার যুক্তিগুলো আপনি তুলে ধরেছেন। সাকিব, এই প্রসঙ্গটি আপনি অবজার্ভ করেছেন, এই বিষয়ে আপনি অন্য মাধ্যমে কথা বলেছেন নিশ্চয়ই। এই যে আমরা গতকাল পর্যন্ত আলাপ আলোচনা অনেকেই করেছেন এখানে, যে বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশে অনেক জেলাতে অনেকগুলো আছে, এটা কি কোনো সমাধান কিনা? আর 2 হচ্ছে, উনি আরেকটি যুক্তি তুলে ধরলেন যে এটি বৈষম্যের কারণেই তারা এইভাবে প্রতিবাদটি করছে। আপনার বক্তব্য কি? ধন্যবাদ। তিতুমির তো বিশ্ববিদ্যালয় কলেজই, জি, মানে এটা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, পরে এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা যায় 7 কলেজকে। এবং সেটা কেন করা হলো সেটাও ঠিক পরিষ্কারভাবে কোনো আলাপ আলোচনা করা হলো না। এই নীতিমালাটা আসলে হঠাৎ করে একটা করা হলো। আমরা সেই সময়ে এর বিরোধিতা করতে দেখলাম, এখনও বিরোধিতা চলছে। এখন আবার ইন্ডিপেন্ডেন্টলি একটা ইউনিভার্সিটির দাবি এসছে ছাত্রদের মধ্যে থেকে। আমার মনে হয় যে এইসব প্রশ্নগুলো নিয়ে যেমন শিক্ষার্থীদের সাথে আলোচনা করা জরুরি, তেমনি কিছু এই বিষয়ে যারা শিক্ষা বিষয়ে কাজ করেন তাদের সাথে আলাপ আলোচনা করা জরুরি। এটার রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গির জায়গাটাও থাকা দরকার। ফলে এই বিষয়গুলো নিয়ে আরও মনোযোগ দেবেন বর্তমান শিক্ষার যারা দায়িত্ব নিয়েছেন তাদের, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কেননা শিক্ষা তো একটা ভয়ানক ধ্বংসের মধ্যে পড়েছে, মানে লাইনচ্যুত হয়ে পড়েছে।
সেটাকে আপনার যদি একটা ডিরেকশনে আনতে হয় তাহলে কেবলমাত্র পলিটিক্যাল গভর্নমেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কাছে মনে হয় সেটা খুব সমীচীন হবে না। এবং ছাত্ররা তো ভোগান্তির শিকার হচ্ছে আজকেই, এবং সেই ভোগান্তির শিকার আজকে হচ্ছে বলে এখন এতদিন ফ্যাসিস্ট সরকার আমলে আন্দোলন করতে পারি, আমি গণতান্ত্রিক সরকার এনেছি তো আন্দোলন করার জন্য, আমার দাবি আমার কথাটা বলার জন্য তুলে ধরবে। আমরা যেটা বারবার আমি সরকারের প্রতি আহ্বান জানাই যে দেখুন, অভ্যুত্থান মানে কি, একটা মানুষের উত্থান ঘটেছে, তার সে চাইছে যে তার মানে আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, তার সমস্যাগুলোর সমাধান হয়, হ্যাঁ মানুষ আরো ভালো থাকতে চায়, গাছপালা আরো সবুজ হয়, এইরকম অর্থাৎ কল্পনার জায়গাটা তো মানুষের এভাবেই থাকে। এটা ৭১ সালের পরে একজন মুক্তিযোদ্ধা বলেছিলেন যে তিনি অন্ধ হয়ে গেছিলেন যে গাছেরা কি আর একটু সবুজ হয়েছে। এই যে তার স্বপ্নের জায়গাটা, বাংলাদেশের এই ৫০০-র উপরে শিক্ষার্থী কিন্তু অন্ধ হয়ে গেছে। তারা কিন্তু এখন ওইভাবেই দেখতে চায় যে বাংলাদেশটা কি আসলে আরেকটু ভালো জায়গায় হচ্ছে, এখানে কি সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে, শিক্ষার্থীরা কি তাদের অধিকার নিয়ে থাকতে পারবে, ওই জায়গাটা কিন্তু তাদের মধ্যে আছে, জনগণের মধ্যে চাওয়াটা আছে। ফলে এই চাওয়ার জায়গা থেকে আমার মনে হয় যে সমাজের বেশিরভাগ মানুষ, মানে ৯৫% মানুষ, শ্রেণী পেশার, কৃষক, শ্রমিক, কর্মচারী, তাদের নানান পেশার নানান দাবি দেওয়া আছে, এবং এই দাবি দেওয়াগুলো কিন্তু এর আগে পূরণ হয় নাই। কথাই তো তোলা যেত না, প্রেস ক্লাবে এসে ভিক্ষা চাইতে হতো, এই ছিল বাংলাদেশে আন্দোলন। সেখানে আজকে সবাই তার কথাটা বলছে। সরকারের উচিত হবে এর প্রত্যেকটার মেরিট যাচাই করা, যে দাবিগুলোর কি যৌক্তিকতা কতটুকু আছে, মেরিট কতটা আছে, এবং সেই মেরিট ভিত্তিতে সেই দাবি পূরণ করা। আমি যদি দেখি যে এই সরকারের আমলে আমার দাবিটা পূরণ হয়, আমি কিন্তু এই অভ্যুত্থানের অংশীদার, আমি অভ্যুত্থানের লড়াই করেছি, কাজে এই অভ্যুত্থান যে আসলে আমারই সেটা প্রমাণিত হচ্ছে, আমার দাবি সে পূরণ করতে পারে। এবং আমি আবারও বলছি, যৌক্তিক দাবি পূরণ করা, নট দ্যাট যে আপনি জানেন এটা ঘটলে এই সরকারেরও যে একটা শক্ত ভিত্তি, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনেরা, তারা তো এই সরকারের সমর্থন দিয়েছে, জনগণের বিভিন্ন অংশের দাবি দেওয়া পূরণের মধ্যে দিয়ে অভ্যুত্থানের যে শক্তি ভিত্তিটা তৈরি হয়, সেটা আমাদেরকে রাজনৈতিক উত্তরণে নিয়ে যেতে সহায়তা করে। আরেকটি তথ্য যেটা আমরা গণমাধ্যমে দেখলাম যে ইঞ্জিন চালিত রিক্সা তারাও কিন্তু ব্যাপকভাবে এখন মানে ৩ দিনের মধ্যে বন্ধ করার ঘোষণা দেওয়া হলো, তারাও ডেমনস্ট্রেশন করছে, অনেক জায়গাতে প্রতিবাদ করছে। একটা সময় বলে দেওয়া হয়েছিল তারা ওপেনলি চালাতে পারবে, এখন তাদের বিকল্প কিছু আমরা কি চিন্তা করেছি? এগুলো সবকিছু হচ্ছে আগের সরকার, মানে ধরুন একেবারেই কোন রকম পরিকল্পনা ছাড়া ব্যাটারি চালিত রিক্সাকে চালু করলো এবং চলতেই থাকলো, সংখ্যা বাড়তেই থাকলো, আর এদেরকে বন্ধ করার নামে, দমন করার নামে পয়সা খাওয়ার একটা সুন্দর রাস্তা বের করে দিল। প্রতিটি জেলায় থানায় পয়সা খাওয়ার ব্যবস্থা ছাড়া কিছু না। মাঝে মাঝে আমরা দেখি পুলিশ বেশ একটা তৎপর হচ্ছে, জেলা প্রশাসন তৎপর হচ্ছে, কয়েকদিন বন্ধ হচ্ছে, আবার পয়সার রেটটা বেড়ে যাচ্ছে, আবার তারা নামছে। এইগুলো আমি মনে করি বন্ধ করা উচিত। বাংলাদেশে এটা আবারও একটা ট্রান্সপোর্টেশন কি হবে, আমরা গণপরিবহন তৈরি করতে পারবো কিনা, বাংলাদেশের রিক্সা কোন কোন পথে চলবে, এবং সেই রিক্সাগুলো কি হবে, মানুষের অটো মানে প্যাডেল চালিত হবে নাকি ব্যাটারি চালিত হবে, যদি ব্যাটারি চালিত হয় তাহলে কিভাবে হবে, মানুষের কষ্ট তো কমানো দরকার, তাই না? এই রিক্সা একটা শ্রম, এখন ধরেন প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল গাড়ি চড়তে হবে অথবা ইন্ডিভিজুয়াল রিক্সা চালাতে হবে। আমাদের কালচারাল জায়গাটাও কিন্তু একটা সমস্যা। আমাদের এই শহরে সেই স্পেস আছে, যা প্রয়োজনীয় রাস্তাঘাট আমাদের আছে, তাহলে আমাদের যতটুকু রাস্তা আছে এই রাস্তায় এই পরিমাণ লোক সংখ্যা যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে আন্ডারগ্রাউন্ডে কতটা ট্রেন করতে হবে, উপর দিয়ে আমরা এই রাস্তাটার ম্যাক্সিমাম ব্যবহার কিভাবে করব, সেই ব্যবহারে আমাদের গণপরিবহন কিভাবে আমি তৈরি করব, আর মানুষের অলিতে গলিতে কিভাবে মানুষ চলাচল করবে যেখানে গণপরিবহন যেতে পারছে না, সেই সব জায়গাগুলোতে আমরা কিভাবে রিক্সার ব্যবহার হবে, এই সবগুলো কিন্তু একটা পরিকল্পনার পরেই বাস্তবায়নে যাওয়া উচিত। এই পরিকল্পনা না করে আজকে এই সিদ্ধান্ত, কালকে ওই সিদ্ধান্ত আপনি রাখতে পারবেন না এভাবে। সেটি এই প্রসঙ্গে আমরা একটু শেষের দিকে বসব ভাই, আপনার এই যে একটা টাইমে কথাবার্তা ভয়েসগুলি প্রকাশ করা যেত না বলেই পুঞ্জীভূত এইগুলো এখন বলতে চাইছে মানুষ, ক্ষোভগুলো বা দাবি দাওয়াগুলো, সাথে এই যে ব্যাটারি চালিত কথাটা আমরা আলাপ করলাম, শিক্ষার ক্ষেত্রে আলাপ হলো, আপনি কিভাবে দেখেন? ঠিক আছে, আমি বলি ব্যাটারি চালিত শিক্ষার ক্ষেত্রে আমি সাকিবের সাথে একমত যে এই যে তিতুমির কলেজ বা আদার্স ইডেন এদের থেকে কম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে না,
তো এদেরকে যদি আমি বিশ্ববিদ্যালয়ে অনেক কম করেও ছাত্র দেই, নিয়ে আছে এখানে 40-42 হাজার হ্যাঁ, ছাত্র। আমি যদি না বিশ্ববিদ্যালয়ে করেও দেই, তাইলে কতটা ক্ষতি হবে, কতটা মিসম্যানেজমেন্টের শিকার হবে, এইগুলো যাচাই করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে সাকিব ভাই যেটা বলছে, সেটা হচ্ছে একটা পরিবহন ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন সিস্টেম, বিশেষ করে ঢাকা নগরের, মহানগরের। এইটা হচ্ছে একটা আনপপুলার বিষয়, যে বড় রাজনৈতিক দলগুলির শ্রমিক সংগঠন থাকে, তাদের চাপে বড় রাজনৈতিক দলগুলি তাদের একটা পপুলিস্ট একটা সবসময় একটা সিদ্ধান্ত নিতে হয়। এই বিষয়টাকে মাথায় রেখে আমি মনে করি ডক্টর ইউনূস যদি মনে করেন যে আমি এই মুহূর্তে একটা অভিভাবকত্ব, আমি অভিভাবকের দায়িত্ব পালন করব, তাইলে সেই ক্ষেত্রে একটা যে ঢাকা নগর পরিবহন ব্যবস্থাটা কি হতে পারে, এটা 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 4 দিন লাগুক, ইভেন 7 দিন পাবলিক ডায়ালগ কনসালটেশন করে ঠিক করে পাবলিক ডায়ালগ কনসালটেশন কর্মশালা এগুলো করে একটা ব্যবস্থায় চলে যেতে হবে। এবং এটার জন্য যা যা করা দরকার আমি মনে করি সবাই তো সে সহযোগিতা করবে, বিএনপিও করবে, কারণ অন্যান্যরাও করবে। তো সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে অন্যান্য যে কোনো জাতীয় ইস্যুর থেকে ঢাকা শহরকে যদি বাঁচাতে হয় আমাদের, কারণ মানুষ ইলেকশন নিয়ে যেমন ভাবছে, যে জীবনযাত্রার মান নিয়েও নিশ্চয়ই মান নিয়েও ভাবছে, এটাকে আনতে হবে। এবং এটাকে যদি আমি মনে করি বলি যাই, আমি ঢাকা শহরের যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে যদি, পরিবহন ব্যবস্থাকে যদি উনি একটা এক ব্যবস্থা এনে না দিয়ে যেতে পারেন, তাহলে আমি এর পরবর্তী গভর্নমেন্ট যারাই আসুক না আসুক, এরা যে খুব ভালো করতে পারবেন আমার কাছে মনে হয় না, কারণ এর আগের অভিজ্ঞতাটা আমার খারাপ। পলিটিক্যাল গভর্নমেন্ট তো পরিবহন ব্যবস্থাকে জিম্মি করে তারা পলিটিক্যাল করে, আমরা দেখেছি সব গভর্নমেন্টের আমলে। সময়। তবে আরেকটা খবর আছে, আমি আজকে আসার আগে শুনলাম, আমি এই যে গাড়িতে আসছিলাম, লোকজন বলছিল যে এইটার আড়ালে যেমন এই যে আনসার লীগ, সংখ্যালঘু লীগ, এইসব বিভিন্ন লীগ যে দাঁড়িয়েছিল, ডাকাত লীগ দাঁড়িয়েছিল অভ্যুত্থানের পরপর, এইখানে আওয়ামী লীগের কোনো কারসাজি করা আছে কিনা, কোনো নিজস্ব ভাড়াটে লোকজন ঢুকিয়ে দিয়েছে কিনা, এইটা শেষের দিকে একেবারে ফিরে একটা ইস্যুতে আলোচনা করি, এতগুলো ইস্যু আলোচনা করে লাভ। ঢাকার মানে রুট যেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে যে নানাভাবে আমাদের বাসগুলো চলে, রুটগুলোতে আমরা যদি ফ্র্যাঞ্চাইজ করি যে হ্যাঁ 4টা কোম্পানি থাকবে, 4টা কোম্পানি, যেটা শুরু হয়েছিল একভাবে, শেষ করা যায়নি। আমরা এটা তখন বারবার মেয়রাল ইলেকশনের সময় 2015 তার আগে থেকে কথাগুলো বলছিলাম। 4টা কোম্পানি 4 কালারে বাস ছাড়বে। এখন এই বাসে সরকারি অংশীদার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যারা ব্যক্তিগত মালিকানার গাড়ি আছে তাদের গাড়ির মানে ভ্যালু অ্যাসেট ইয়ে করা হবে, অ্যাসেস করা হবে, এবং তারা ওই অনুযায়ী শেয়ার হোল্ডার হবেন, এবং তাতে এই কোম্পানি চলবে। এবং আমরা প্রত্যেকটা রুটে এমনভাবে গণপরিবহন পাবো, ডেডিকেটেড বাস লেন সহ, যে আমরা ওখানে একটার সাথে একটা প্রতিযোগিতা করতে হবে না। প্রতিটি মানে বাসের যে শ্রমিক, হ্যাঁ, তাদের একটা নির্দিষ্ট কর্মঘণ্টা থাকবে। আপনি যদি অ্যাক্সিডেন্ট কমাতে চান, আপনি যদি আসলে সত্যিকার অর্থে মানুষকে সেবা দিতে চান, বেশিরভাগ মানুষ যখন দেখবে যে আমি বাসে চড়ে অল্প খরচে মানসম্মতভাবে যেতে পারছি, আমি কেন প্রাইভেট কার চড়ব? যেটি মেট্রো রেলের ক্ষেত্রে একটা অনুভূতি এসেছে। মানে প্রাইভেট কার চড়া তো একটা কোনো আধুনিক কিংবা সভ্য নগরীর বৈশিষ্ট্য না। এটি দিয়ে আমরা ভালো নগরীর বৈশিষ্ট্য হচ্ছে, মানবিক নগরীর বৈশিষ্ট্য হচ্ছে যে ধনীরাও সেখানে একইভাবে যেতে পারবে, কি বলে যে গণপরিবহন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকে এই আলোচনায় এসে যোগ দেবার জন্য দুজন অতিথিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে দর্শক যারা ছিলেন, আমরা আগামী রবিবার থেকে বৃহস্পতিবার আবারও আপনাদেরকে সাথে পাবো এই আলোচনায়, সে আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।